তাহলে রাদারফোর্ডের এই যে পরমাণুর গঠন সংক্রান্ত এই যে ডিসক্রিপেন্সি, এই যে ত্রুটি, এটাকে মেটাবার জন্য তারই এক ছাত্র, তিনিও খুব বিখ্যাত বিজ্ঞানী, এরা সবাই ব্রিটিশ ছিলেন, নিলস বোর তোমার এগিয়ে এলেন এবং পরমাণুর গঠনকে ব্যাখ্যা করার জন্য তিনি কতকগুলো বিষয় ধরে নিলেন, যেগুলোকে বলা হয় বোরের অঙ্গীকার। সেই অঙ্গীকারেতে কি বলা আছে? প্রথমেই বলা আছে, মনে রাখবে, বলা আছে আগে বলে দিই, মনে রাখবে ইলেকট্রনগুলো হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী এদের মধ্যে থেকে রেডিয়েশন বেরোবে, চার্জ পার্টিকেল হলে রেডিয়েশন বেরোবে, ঠিক কথা, কিন্তু এটাও মনে রাখতে হবে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স মানে না। তাদের জন্য যে মেকানিক্সটা আছে সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম কথার অর্থ যে দি পার্টিকেল হ্যাভ সাম ডিসক্রিট ভ্যালু অফ এনার্জি, মোমেন্টাম, ভেলোসিটি এটসেট্রা। তাহলে নিলস বোর সেই কোয়ান্টাম থিওরিটা ওই ইলেকট্রনগুলোর ওপর প্রয়োগ করলেন। করে তিনি বললেন যে, প্রথমেই বললেন যে ক্লাসিক্যাল থিওরির যে কথা, যে চার্জ পার্টিকেল যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে বা চার্জ পার্টিকেল যখন ত্বরণ নিয়ে চলবে তার মধ্যে সেখান থেকে শক্তি বিকিরণ হবে, ঠিক কথাই, কিন্তু ইলেকট্রনের কিছু নির্দিষ্ট কক্ষপথ আছে, যে কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তিত হওয়ার জন্য কোনো শক্তি বিকিরণ করবে না এবং ইলেকট্রনগুলো সেই সমস্ত কক্ষপথেই আবর্তন করে, এবং এই কক্ষগুলোকে তিনি বললেন স্থির কক্ষ বা স্টেশনারি অরবিট। তাহলে প্রথমেই তাহলে কি দাঁড়ালো, দি ইলেকট্রনস রোটেট রাউন্ড দি নিউক্লিয়াস ইন সাম ফিক্সড অরবিট where they does not emit any type of any kind of energy during their rotation, although the nucleus and electrons both are charged particle। ঠিক আছে, 2 নম্বর বললেই শুধু হয় না, আমাদের স্যাররা বলতো গায়ের জোরে বলেছিলেন এবং নিলস বোর নাকি একটু স্বাস্থ্যবান ব্যক্তি ছিলেন। তা যাই হোক, তা 2 নম্বর তাহলে বললেই তো না, তাহলে তার যে কক্ষপথে ঘুরবে তাদের নাম দিলেন স্থির কক্ষ। তাহলে তার চরিত্রটা কি? তাহলে স্থির কক্ষগুলো চরিত্র বলার জন্য তিনি বললেন যে এই কক্ষপথগুলো এমন হবে যাতে করে এই কক্ষপথে আবর্তন করাকালীন ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগ h/2 পাইয়ের সরল গুণিতক হবে। এইখানে কোয়ান্টামটা প্রয়োগ হয়ে গেল, অর্থাৎ ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগের যে কোনো মান থাকবে না h/2 পাইয়ের সরল গুণিতক, অর্থাৎ 1h/2 পাই অথবা 2h/2 পাই অথবা 3h/2 পাই অথবা 4h/2 পাই, কখনোই এরকম হবে না 3.8h/2 পাই, এইরকমটা কখনো হবে না। তাহলে 2 নম্বর তথ্য এটা, যে ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগ h/2 পাইয়ের সরল গুণিতক। 3 নম্বর, তাহলে শক্তি বিকিরণ করবে না বলে দিলেন, এই কক্ষগুলোর চরিত্র বলে দিলেন, এর সাথে এই দায়টাও থেকে যায় তাহলে কখন শক্তির বিকিরণ করবে সেটাও বললেন, যে ইলেকট্রনগুলো যখন হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে আসবে তখন কিছুটা শক্তি বিকিরণ করবে, অথবা উল্টোটা, যে লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে যখন যাবে তখন শক্তি শোষণ করবে। কতটা বিকিরণ, কতটা রেডিয়েট বা অ্যাবজর্ব করবে, বলছে ব্যালেন্স অফ দি এনার্জি অফ দি 2 অরবিট, দুটো কক্ষপথের শক্তির যে পার্থক্য সেই পরিমাণ শক্তি বিকিরণ অথবা শোষণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে অথবা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে এইগুলো ছিল বোরের তত্ত্বের অঙ্গীকার। এইগুলোকে প্রয়োগ করে nতম কক্ষে ইলেকট্রনের এনার্জি কত হয় দেখতে হবে।
এই ক্যালকুলেশনটা কিন্তু খুব ভালো করে তুমি পড়বে বা লক্ষ্য করবে। ক্যালকুলেশনের প্রতি লাইনে লাইনে কিন্তু তোমার এমসিকিউ প্রশ্ন আসবে। দেখ তাহলে ইলেকট্রন ধরো তোমার এই আমি একটাই অরবিট দেখাচ্ছি, এই সেন্টারে নিউক্লিয়াস যে আছে এর চারদিকে যখন আবর্তন করে তখন ইলেকট্রনের গতির জন্য একটা এনার্জি থাকবে যেটাকে বলা হবে গতিশক্তি। আর মনে রাখবে হোয়ার দেয়ার ইজ সাম ফোর্স দেয়ার ইজ সাম পোটেনশিয়াল এনার্জি। অলরেডি আগেও বলা হয়েছে যে যেখানেই দুটো কণার মধ্যে ফোর্সের অস্তিত্ব থাকবে সেখানেই কণাগুলোর মধ্যে স্থির শক্তি থাকবে। তাহলে দেয়ার আর টু টাইপস অফ এনার্জি of an electron, one is potential energy and the other is kinetic energy. অর্থাৎ E equal to EP plus EK. EP মানে Z এর পরমাণু ক্রমাঙ্ক যদি Z হয় ZD Q1 Q2 ZD into E by 4 pi epsilon 0 R, where R is the radius of the orbit, plus EK মানে half mv square। তাহলে E এর রাশিমালা হলো ভুল হয়েছে মাইনাস উইথ এ নেগেটিভ সাইন। তার কারণ কি নিউক্লিয়াসের তড়িতাদান JD it is positive but the charge of electron is negative। আর what is the inner meaning on negative sign? নেগেটিভ চিহ্নের তাৎপর্যটা কি? ফোর্স ইজ অ্যাট্রাকশন ইন নেচার, অর্থাৎ নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে ফোর্স এটা হচ্ছে আকর্ষণ জাতীয় বল। ইফ দি সাইন ইজ পজিটিভ দেন দি ফোর্স উইল বি রিপালশন। আচ্ছা তাহলে এটা দাঁড়ালো তোমার মাইনাস জেড স্কোয়ার বাই 4 pi epsilon 0 R plus half mv square। এইটাকে ইকুয়েশন নাম্বার 1 বলবো। এইবার দেখো ইলেকট্রনগুলো যে ঘোরার সময় কি লাগবে? একটা অভিকেন্দ্র বল অবশ্যই লাগবে। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য সেন্ট্রিপেটাল ফোর্স? দি সোর্স ইজ দ্য electrostatic attractional force between the nucleus and electron। নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে স্থির তড়িতাকর্ষণ বলের মান কুলম্বের সূত্র অনুযায়ী হবে JD into E by 4 pi epsilon 0 r স্কয়ার। হবে নাকি দেখো দেখি, এইটা ইকুয়াল টু mv স্কয়ার বাই r হবে। সুতরাং একটা আর বাতিল হয়ে যাবে যে mv স্কয়ারটা আগে যাচ্ছে, mv স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার বাই 4 pi epsilon 0 r হয়েছে। এই পোর্শনটা দেখো এসে গেছে। তাহলে এখানে আমি এক লাইন করে দিচ্ছি। তাহলে half mv স্কয়ারটা কত হবে? half into z স্কয়ার বাই 4 pi epsilon 0 r হবে না? হবে না? তাহলে দিস ইজ EK আর দিস ইজ EP। আমি শুধু মানে বলছি, নট চিহ্ন। ইকুয়াল টু half EP। হলো না? হলো না? হ্যাঁ। সুতরাং একটা ইলেকট্রনের দেখো স্থিতিশক্তি আর গতিশক্তির অনুপাতটা পেয়ে যাবে যে EK বাই EP ইকুয়াল টু 1/2। তাহলে একটা ইলেকট্রনের যদি এখানেই তোমার MCQ আসে ইলেকট্রনের যদি টোটাল এনার্জি যদি 3.4 ইলেকট্রন ভোল্ট হয় তার স্থির শক্তি গতিশক্তি নির্ণয় করো। তাহলে কি হবে? EK প্লাস EP 3.4 হবে। ঠিক আছে, এটা মাইনাস EPটা নেগেটিভ। বুঝতে পারলে না? পারলে না? তাহলে এই তত্ত্ব থেকে তুমি ইকে আর ইপি দেখো হিসেব করে এইটা আর এটা থেকে ইকে আর ইপি দেখো হিসেব করে নিতে পারো। ঠিক আছে, এবং যে কোনো একটা বেরোলে অন্যটা তার দ্বিগুণ হয়ে যাবে।
ইকে বার করলে ইপিটা তার দ্বিগুণ হয়ে যাবে, প্রশ্ন হলে। আচ্ছা, আবার এদিকে চলে যাচ্ছে, এখানে মুছে দিলাম। তাহলে এখানে একজন লিখেই দিই, এক থেকে কি পাবে, ফ্রম ওয়ান পাবে, দেখো ই ইকুয়াল এই পোর্শনটা জায়গায় বা এইটার জায়গায় তুমি লিখতে পারবে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0 আর প্লাস হ্যাঁ এম বি স্কোয়ারের জায়গায় এই জিনিসটা, মানে জেড স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0 আর, তারপরে না। সুতরাং ই ইকুয়াল টু এইটা কমন গেলে -1 প্লাস হ্যাপ বা হ্যাপ -1 মানে মাইনাস হ্যাপ, তাহলে হবে মাইনাস হ্যাপ ইন্টু জেড স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0 আর, জেড স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0 আর, এইটা মানে করা আছে তোমার, কি করা আছে, স্থির শক্তি, অর্থাৎ টোটাল এনার্জি ই টোটাল ইকুয়াল টু হ্যাপ ইপি, আমি শুধু মানে বলছি, নট সাইনে, হবে না, আর স্থির শক্তির অর্ধেক। সুতরাং অত করতে হবে না, তোমার যে 3.4 ইলেকট্রন ভোল্ট বলা হলো, ওখান থেকে তুমি স্থির শক্তি গতি শক্তি পেয়ে যাবে। স্থির শক্তি কত হবে তাহলে, 6.8 ইলেকট্রন ভোল্ট, তাই তো নাকি? হ্যাঁ, আর গতি শক্তি কত হবে, 3.4 হবে। তাহলে এইবার দুটো বিয়োগ করো, বুঝতে পারলে না? আচ্ছা, এটা বলার জন্য এটা বললাম। আচ্ছা, আবার এখানে চলে যাই। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রনের এনার্জি রাশিমালা। এইবার এইগুলো সবই কনস্ট্যান্ট আছে, আটটা ছাড়া, বিভিন্ন অরবিটের ক্ষেত্রে আর আলাদা আটটাকে বার করতে হবে। তাহলে আটটা বার করার জন্য এই একটা ইকুয়েশন কাজে লাগাতে হবে, এটাকে আমি 2 বলছি আর এটাকে 3 বলছি। তাহলে 2 নম্বরে এটা পেয়েছো, আর লাগবে কি, কোয়ান্টাম কন্ডিশন অফ নিলস বোর। তাহলে নিলস বোরের পরমাণু গঠন সংক্রান্ত কোয়ান্টাম শর্তটা কি প্রশ্ন দেয়, বহু ছেলে ভুল লেখে। কোয়ান্টাম কন্ডিশন এইটা, mvr ইকুয়াল টু nh বাই 2 পাই, এইটাই হচ্ছে কোয়ান্টাম শর্ত। কৌণিক ভরবেগ সম্পর্কে অলরেডি পড়েছো, l ইকুয়াল টু হয় i ওমেগা, এটাই তো পড়েছো। জড়তা ভ্রামক কিন্তু কৌণিক গতিবেগ, তাহলে জড়তা ভ্রামক মানে আবার ইলেকট্রনটা একটা পার্টিকেল, সুতরাং তার 2/5 mr স্কোয়ার ওইসব পড়ার দরকার নেই, একটা কণার কথা বলে শুধু mr স্কোয়ার, mr স্কোয়ার ইন্টু ওমেগা মানে আবার v বাই r ইকুয়াল টু mvr। সুতরাং mvr ইকুয়াল টু nh বাই 2 পাই, এটাই হচ্ছে তোমার বোরের কোয়ান্টাম কন্ডিশন।